আজ আমি ভারতীয় সংবিধানের একটি অনুচ্ছেদ বা একটি ধারা সম্পর্কে কথা বলতে চলেছি। আমাদের ভারতীয় সংবিধানের 51A এই যে ধারা বা এই যে অনুচ্ছেদটি রয়েছে, এই অনুচ্ছেদটি বিশেষত ভারতের যারা নাগরিক তাদের যে কি কি কর্তব্য হবে সেই কর্তব্য সম্পর্কে এই ধারাতে উল্লেখ রয়েছে। আমাদের ভারতীয় সংবিধানে যেমন মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে, ঠিক তেমনইভাবে আমাদের ভারতের সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্যের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। তো ভারতীয় সংবিধানের 51A এই যে অনুচ্ছেদে আমাদের বর্তমান যে সংবিধানের ধারা রয়েছে 51A, এখানে মোট 11টি মৌলিক কর্তব্যের কথা ভারতীয় নাগরিকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে ভারতের সংবিধান। যেই 11টি মৌলিক কর্তব্য প্রত্যেকটা ভারতীয় নাগরিকদেরকে তাদের মৌলিক কর্তব্য হিসাবে বিবেচিত হবে। এই ধারাটা শুরু হচ্ছে এই ভাষা দিয়ে যে ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া। এখানে যতগুলি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে সেই সমস্ত কর্তব্য হবে ভারতের যারা নাগরিক তাদের কর্তব্য বলে বিবেচিত হবে। এখানে 11টি মোট মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে। তো সেই 11টি মৌলিক কর্তব্য কী কী আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথম নাম্বার যে মৌলিক কর্তব্য 1 নাম্বার, সেটা হচ্ছে সংবিধান মেনে চলা এবং সাংবিধানিক যত সংস্থা রয়েছে সেইগুলিকে তার সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। এটা হচ্ছে 1 নাম্বার কর্তব্য। 2 নাম্বার কর্তব্য, যেই মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেই আদর্শ পোষণ করা এবং অনুসরণ করা। এটা হচ্ছে 2 নাম্বার কর্তব্য। 3 নাম্বার কর্তব্য, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা সমুন্নত রাখা এবং রক্ষা করা। এটা হচ্ছে 3 নাম্বার কর্তব্য। 4 নাম্বার কর্তব্য, যদি ভারত কখনো ভারতীয় নাগরিকদেরকে তার প্রতিরক্ষার জন্য কিংবা জাতীয় সেবা কার্যের জন্য আহ্বান করে ভারতীয় নাগরিকদেরকে, সেই ক্ষেত্রে ভারতের নাগরিকদেরকে সেই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়া। এটা হচ্ছে 4 নাম্বার কর্তব্য। 5 নাম্বার কর্তব্য, ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতা অতিক্রম করে ভারতের জনগণের সকলের মধ্যে সমন্বয় ও সাধারণ ভ্রাতৃত্ববোধকে উন্নতি সাধন করা এবং নারী জাতির যেই সব আচরণে তাদের মর্যাদা হানি হয় সেই সমস্ত আচরণকে ত্যাগ করা, পরিত্যাগ করা। এটা হচ্ছে 5 নাম্বার কর্তব্য। 6 নাম্বার কর্তব্য, আমাদের বিশাল যে ভারতের ভূখণ্ড, সেই বিশাল ভারতের ভূখণ্ডে সংমিশ্র যেই সব সংস্কৃতি রয়েছে সেই সংমিশ্র সংস্কৃতিকে রক্ষা করা। এটা হচ্ছে 6 নাম্বার কর্তব্য। 7 নাম্বার কর্তব্য, বন, হ্রদ, নদী, বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং উহার উন্নতি সাধন করা এবং তার কিভাবে উন্নতি হবে সেই দিকে লক্ষ্য করা এবং তার সঙ্গে সঙ্গে সকল জীবিত প্রাণীদের প্রতি সদয় হওয়া। এটা হচ্ছে 7 নাম্বার কর্তব্য। 8 নাম্বার কর্তব্য, বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ, সংস্কারের স্পৃহা বিকাশিত করা বা ফুটিয়ে তোলা। 9 নাম্বার কর্তব্য, সরকারি যত সম্পত্তি রয়েছে বা সম্পদ রয়েছে সেগুলিকে রক্ষা করা এবং হিংসা ত্যাগ করার শপথ গ্রহণ করা। এটা হচ্ছে 9 নাম্বার কর্তব্য। 10 নাম্বার কর্তব্য, জাতি যাতে সাফল্যের উচ্চতর স্তরে পৌঁছতে পারে সেই জন্য ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে কর্মপ্রচেষ্টা করা এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাওয়া। এটা হচ্ছে 10 নাম্বার কর্তব্য। 11 নাম্বার কর্তব্য, যিনি পিতা বা অভিভাবক তিনি তিনার সন্তানকে 6 থেকে 14 বছরের মধ্যে প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষা পাওয়ার যেন সুযোগ করে দেয় সেই ব্যবস্থা গ্রহণ করা। এখানে যে মোট 11টি মৌলিক কর্তব্যের কথা ভারতের সংবিধানে উল্লেখ রয়েছে, এই সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলি এগুলো ভারতের যারা নাগরিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ক্ষেত্রে বলা বাহুল্য যে এই যে 11টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে এগুলি কি সরাসরি এনফোর্সেবল বাই ল? এক্ষেত্রে উত্তর হচ্ছে
যে এই যে 11টি মৌলিক কর্তব্য রয়েছে এটা ডিরেক্টলি এনফোর্সেবল বাই ল নয়, অর্থাৎ এটা সরাসরি বলবৎযোগ্য নয়। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি ভারতীয় সংসদ কখনো প্রয়োজন মনে করে এই 11টি মৌলিক কর্তব্যের কোনোটার জন্য বা মৌলিক কর্তব্যের কোনো আংশিক বিষয়কে কেন্দ্র করে যদি ভারতীয় সংসদ কখনো আইন তৈরি করে এবং সেই আইন যদি কেউ অমান্য করে, সেই ক্ষেত্রে সেটা জাস্টিসিয়েবল হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করবে এবং এটা তখন এনফোর্সেবল বা বলবৎযোগ্য হয়ে দাঁড়াবে।